জয় হিন্দ, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো। তো দেখো, আজকে আমরা এসএসসি জিডি ভর্তি 2026-এর ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আলোচনা করব, যেখানে কিন্তু তোমাদের প্রতিটি বিষয়ে যেগুলি খুব জানা উচিত তোমাদের ফিজিক্যালের আগে, সেগুলি হচ্ছে তোমাদের কিন্তু ডকুমেন্ট কী কী লাগবে। ঠিক আছে, দেখো ডকুমেন্ট কী কী লাগবে এই বিষয়টি এখানে আমরা দেখে নেব। তার সাথে দেখে নেবো হচ্ছে ফিজিক্যাল কবে আসবে। ঠিক আছে, এরপরে হচ্ছে ফিজিক্যাল কাট আপ কমবে না বাড়বে সেটা কিন্তু এখানে আমরা অ্যানালিসিস করে দেখব। তো ফিজিক্যালের আগে যে সমস্ত বিষয়গুলি আমাদের মাথায় রাখা উচিত সেগুলি এখানে আমরা এখন দেখব। তো অতি অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দেবে। তো চলো আর বেশি দেরি না করে গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট আপডেটসগুলি রয়েছে সেগুলি কিন্তু দেখে নেই। ঠিক আছে, তো দেখো এবছর কিন্তু এসএসসি জিডিতে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। তো দেখো প্রথমে কিন্তু ছিল কত, 39,481টি কিন্তু ভ্যাকেন্সি ছিল। পরবর্তীতে 14,000 ভ্যাকেন্সি প্লাস হয়ে কত দাঁড়িয়েছিল, 53,690। ঠিক আছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে সবথেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু এবছর রয়েছে সিআইএসএফে, যেখানে টোটাল রয়েছে 16,571। এবং দ্বিতীয় নম্বরে রয়েছে বিএসএফ, যেখানে ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 16,371টি। ঠিক আছে, এরপরে দেখো এখানে সিআরপিএফ ভ্যাকেন্সি রয়েছে 14,359। তারপরে এসএসবি রয়েছে, আইটিবিপি, আসাম রাইফেল, এসএসএফ, এনসিবি। ঠিক আছে, তো প্রতি ক্ষেত্রে কিন্তু এবছর অনেক বেশি পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে আগের বছরের তুলনায়। তো এবছরের প্রতিটি ছাত্রছাত্রী কিন্তু ফিজিক্যালি চান্স পাবে। তো যাদের মার্কস 50+ রয়েছে, ঠিক আছে, যাদের র স্কোর 50+ রয়েছে তারা অতি অবশ্যই এবছর ফিজিক্যালের জন্য চান্স পেতে পারো। সো তোমরা ফিজিক্যাল কিন্তু খুবই ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক আজকের কী কী গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেগুলি রেডি করতে হবে আমাদের ফিজিক্যালের আগে, সেগুলি দেখে নিই। তো দেখো কী কী ডকুমেন্ট আমাদের লাগবে সেটা যদি দেখে নিই। প্রথমেই দেখো এখানে কিন্তু রয়েছে কি ইম্পর্টেন্স ডকুমেন্ট। ঠিক আছে, দেখো অ্যাডমিট কার্ড। তোমরা যে ফর্ম অ্যাপ্লাই করেছিলে যখন তুমি ফিজিক্যালি দিতে যাবে, ঠিক আছে, ফিজিক্যালি দেওয়ার সময় কিন্তু তোমাদের ফিজিক্যালের একটা অ্যাডমিট কার্ড হচ্ছে এসএসসির ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তো সেই অ্যাডমিট কার্ডের কিন্তু তুমি 2 কপি রাখবে। ঠিক আছে, প্রিন্ট আউট তুমি অবশ্যই রাখবে। এরপরে দেখো তুমি যে কোনো একটি আধার কার্ড বলো বা প্যান কার্ড বলো বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি, এই যে কোনো কিন্তু একটি আইডি তোমার লাগবে, মানে আইডেন্টি প্রুফ লাগবে। ঠিক আছে, যেখানে এক্ষেত্রেও তুমি 2 কপি কিন্তু রেখে দেবে। ঠিক আছে, এগুলি কিন্তু তোমাদের ফিজিক্যালের সময় লাগবে। এরপরে দেখো 3 নম্বরে রয়েছে তোমাদের 10th মার্কশিট, 12 মার্কশিট বা গ্র্যাজুয়েশন। ঠিক আছে, এখানে দেখো যারা 10 কোয়ালিফাই করেছো তোমরা অবশ্যই 10th-এর মার্কশিট দেবে, যারা 12 পড়েছো তারা 12-এর মার্কশিট দেবে, এবং যারা গ্র্যাজুয়েশন করেছো তাদের গ্র্যাজুয়েশন হচ্ছে মার্কশিট দেবে। কিন্তু যেটা ম্যান্ডেটরি সেটি কিন্তু হচ্ছে 10th মার্কশিট। ঠিক আছে, অনেক সেন্টারে কিন্তু 12 মার্কশিট এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট অতটাও দেখে না, কিন্তু 10th মার্কশিট লাগবে, যেহেতু এসএসসি জিডির যে এক্সাম সেটি কিন্তু 10th পাস আউট স্টুডেন্টরা করতে পারবে। ঠিক আছে, তো সেই জন্য 10th-এর মার্কশিট কিন্তু তোমাকে অতি অবশ্যই রাখতে হবে। এবং আরেকটি বিষয় দেখো, প্রতিটি ক্ষেত্রে তুমি অ্যাডমিট কার্ড দাও, প্যান কার্ড দাও বা তুমি মার্কশিট দাও, সেখানে কিন্তু তোমাদের যে নামের যে স্পেলিং একদম সঠিক থাকতে হবে, তোমাদের অ্যাড্রেস সঠিক থাকতে হবে, তোমাদের ডেট অফ বার্থ একদম সঠিক থাকতে হবে। এবং যদি কোনো ভুল হয় সেগুলি কিন্তু তোমার কোর্টে গিয়ে কিন্তু সেগুলিকে তুমি অ্যাফিডেভিট একটি বানিয়ে নিতে পারো। এবং মানে ওটি হচ্ছে লাস্ট উপায়। এবং তোমার হাতে যেহেতু এখনও সময় রয়েছে অনেক, সেহেতু তুমি এখন থেকে এই সমস্ত সমাধানগুলি করে নাও। ঠিক আছে, তো দেখো এরপরে আমরা দেখে নেব হচ্ছে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি লাগবে, সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। অতি অবশ্যই তোমরা ডোমিসাইল সার্টিফিকেট যে স্টেট থেকে বিলং করো, যারা পশ্চিমবঙ্গ থেকে বিলং করো তোমরা পশ্চিমবঙ্গের ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই বানায় রাখবে। এবং কাস্ট সার্টিফিকেট অবশ্যই বানায় রাখবে। এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস প্রতি ক্ষেত্রে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট দরকার পড়বে। এবং এই কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের লাগবে। ঠিক আছে, দেখো কাস্ট সার্টিফিকেট 2 ধরনের হয়, একটা হচ্ছে তোমাদের স্টেট ওয়াইজ, আরেকটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়াইজ। তো তোমাদের কিন্তু স্টেট প্লাস গভর্নমেন্ট দুটি তুমি রেডি রাখবে, তুমি কোনো রিস্ক না নিয়ে অতি অবশ্যই ফিজিক্যালের সময় কিন্তু এই সমস্ত কিছু ডকুমেন্টগুলি নিয়ে যাবে। ঠিক আছে, তো সেন্ট্রাল এবং স্টেট দুটি কাস্ট সার্টিফিকেট তুমি রেডি রাখবে। এবং প্রতিটি ক্ষেত্রেই হচ্ছে তোমরা 2 কপি করে রাখবে প্রিন্ট আউট। ঠিক আছে, এবং দেখো আরেকটি বিষয় 6 নম্বরে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড বাই অল ডকুমেন্টস, মানে প্রতিটি ডকুমেন্টসে কিন্তু তুমি নিজের সিগনেচার অতি অবশ্যই করবে। ঠিক আছে, এবং 7 নম্বরে দেখো কি রয়েছে, 6 কপি পাসপোর্ট সাইজ ফটো অতি অবশ্যই তোমরা রাখবে। ঠিক আছে, রঙিন একদম ভালো যেমন বোঝা যায় একদম লেটেস্ট। ঠিক আছে, তুমি অতি অবশ্যই ফটো রাখবে, পুরনো ফটো রাখবে না। এবং
এখানে দেখো অল সার্টিফিকেট 2 কপি সেট, মানে এই যে যতগুলি ডকুমেন্টস বললাম প্রতিটি ডকুমেন্টসের কিন্তু 2টি করে সেট রাখবে, ঠিক আছে। এবং যাদের এনসিসি সার্টিফিকেট রয়েছে তারা অতি অবশ্যই এনসিসি সার্টিফিকেট রাখবে, এবং এনসিসি সার্টিফিকেটে যেন অনেকটা কিন্তু ছুট পাওয়া যায়, ঠিক আছে। এরপরে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে করো, দেখো ক্রুশিয়াল ডেট, অনেকে বলো যে এই ডেটের আগেই ডকুমেন্টস লাগবে নাকি পরে লাগবে। তো দেখো 2024-এ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাদের। তো দেখো অনেক অনেক সেন্টারে রয়েছে এমন যে যারা ক্রুশিয়াল ডেটের পরে যদি তুমি কোনো ডকুমেন্টস বানিয়ে রাখো সেটাও অ্যাকসেপ্ট করে, আবার কোনো ক্ষেত্রে করে না, ঠিক আছে। কিন্তু তোমার যদি কোনো ডকুমেন্টস রয়েছে, ধরে নাও তোমার ডোমিসিয়াল সার্টিফিকেট রয়েছে, সেটা 2 বছর পুরনো বা 1 বছর পুরনো, তারপর তোমাদের হচ্ছে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট অনেকে বানিয়ে রেখেছো, সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট তোমার 1 বছর পুরনো, 2 বছর পুরনো, তো এতে কিন্তু কোনো সমস্যা হয়নি, ঠিক আছে। কেননা 2024-এ যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল সেখানে কিন্তু এই 2 বছর পুরনো পর্যন্তও কিন্তু ডকুমেন্ট তারা নিয়েছিল, ঠিক আছে। তো অতি অবশ্যই তোমাদের যদি পুরনো ডকুমেন্ট থাকে তোমরা যদি পারো নতুন করে নিও, এবং যদি তোমরা করতে না পারো তাহলে সেই পুরনো ডকুমেন্টই নিয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এটি হচ্ছে তোমাদের ডকুমেন্ট নিয়ে ইম্পর্টেন্ট আপডেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো কী কী ডকুমেন্ট তোমাদের রেডি করতে হবে। এবং আরেকটি বিষয়, যদি তোমাদের হচ্ছে নামের ভুল থাকে, ডেট অফ বার্থ ভুল থাকে বা অ্যাড্রেস ভুল থাকে, যদি কোনো ডকুমেন্টসে থাকে তাহলে অতি অবশ্যই এই সময়ের মধ্যে তুমি সেগুলিকে ঠিক করে রাখো। যদি শেষ পর্যন্ত না পারো তাহলে কিন্তু তোমাকে তোমার কোর্টে গিয়ে একটি অ্যাফিডেভিট নিতে হবে, তাছাড়া কিন্তু আর কোনো রাস্তা নেই, মানে লাস্ট রাস্তা এটাই, ঠিক আছে। তো এটি হয়ে গেল আমাদের হচ্ছে ডকুমেন্টস কী কী লাগবে, ঠিক আছে। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখো তোমাদের সামনে আমি তুলে ধরছি, সেটি হচ্ছে দেখো ভ্যাকেন্সি নিয়ে। তোমরা প্রত্যেকে কনফিউশনে রয়েছো যে এবছরের ভ্যাকেন্সি আরও বৃদ্ধি হবে কি না। দেখো ভ্যাকেন্সি তো বর্তমানে বৃদ্ধি হয়ে গেছে একবার, তো আরও বৃদ্ধি হবে কি না সেটা নিয়েই অনেকে প্রশ্ন করেছো। তো তোমাদের এখানে বলে দেখি, দেখো প্রিভিয়াস ইয়ার ডেটার উপর বেস করে কিন্তু সমস্ত কিছু অ্যানালিসিস। তো দেখো 2022-এর ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি প্রায় দেখো 50%-এরও বেশি কিন্তু ইনক্রিজ হয়েছিল, যেখানে টোটাল কত দাঁড়িয়েছিল 50,187। 2024-এর ক্ষেত্রে দেখো 26,141টি ভ্যাকেন্সি ছিল, যেখানে 20,000 ভ্যাকেন্সি প্লাস হয়েছিল, এবং 46,617টি ভ্যাকেন্সি কিন্তু মোট দাঁড়ায়। এবং টোটাল ভ্যাকেন্সি 2025-এর ক্ষেত্রে যদি দেখি, দেখো 39,481টি ভ্যাকেন্সি প্রথমে ছিল, পরবর্তীতে 14,209টি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়, দাঁড়িয়েছে কত 53,690, মানে 2024 এবং 2025-এর মধ্যে ডিফারেন্স কিন্তু তোমাদের 7,073। এই 7,073টি ভ্যাকেন্সি কিন্তু 2025-এ বেশি রয়েছে 2024-এর তুলনায়, ঠিক আছে। এবং আরেকটি নোটিশ আমরা দেখতে পাচ্ছি যে এটি সিআরপিএফ থেকে, সেখানে বলা রয়েছে যে 17টি নতুন কিন্তু তোমাদের বিএসএফ ব্যাটালিয়ন তৈরি করবে, ঠিক আছে, যেখানেও কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে 17টি যে ব্যাটালিয়ন, সেখানে কিন্তু প্রতি ক্ষেত্রে যদি 1,000 তোমাদের হচ্ছে ক্যান্ডিডেটও থাকে তাহলে কিন্তু 17,000 ক্যান্ডিডেট কিন্তু এবছর যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বিএসএফের ক্ষেত্রে। কেননা তোমরা জানো যে পাকিস্তান ও ইন্ডিয়ার যে বর্তমান যুদ্ধ বা লড়াই চলছে, সেখানে কিন্তু পাকিস্তান বর্ডার এবং বাংলাদেশ বর্ডারকে সুরক্ষিত করার জন্য বিএসএফকে কিন্তু মানে বিএসএফের যে 17টি নতুন ব্যাটালিয়ন তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে কিন্তু এই জেনারেল ডিউটিতে তোমাদের হচ্ছে এবছর এসএসসির মাধ্যমে কিন্তু 50% নিয়োগ করা হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এবছর যে তোমাদের ভ্যাকেন্সি সেটা কিন্তু ইনক্রিজ হওয়ার সম্ভাবনা বর্তমান রয়েছে, মানে এক্সপেক্টেড কিন্তু প্রায় 70,000-এর কাছাকাছি কিন্তু এবছর ভ্যাকেন্সি যেতে পারে। এর ফলে কিন্তু তোমাদের কাট আপের ওপর মানে অনেকটা প্রভাব পড়বে, মানে কাট আপ আগের বছরের তুলনায় অনেকটা কমবে যদি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়, ঠিক আছে। তো এবার দেখো আমরা দেখে নেব হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সিটা যদি আগে আমরা দেখে নিই। তো দেখো এখানে দেখো পশ্চিমবঙ্গে প্রথমে ভ্যাকেন্সি কত ছিল 5,397, বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 7,227, মানে 1,830টি ভ্যাকেন্সি বৃদ্ধি পায়। যেখানে মেল প্রথমে ছিল 4,833, বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 6,439, মানে 1,606টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে মেল ভ্যাকেন্সি আর কি। ফিমেলের ক্ষেত্রে দেখো প্রথমে ছিল 564টি তারপরে বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 788, মানে 224টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পায়। তো এখানে দেখতেই পাচ্ছ এই বছরের ভ্যাকেন্সি কিন্তু তোমাদের কিন্তু 7,227, যেখানে মেল 6,439 এবং ফিমেল কিন্তু রয়েছে 788, ঠিক আছে। তো এই সমস্ত কিছু ডেটা অতি অবশ্যই তোমাদের জানা উচিত। তো দেখো এবার তোমরা যদি 2024-25-এর যে ডিফারেন্স দেখে নাও যে কত ভ্যাকেন্সি এই বছরে রয়েছে এবং 2024-এর ছিল। তো দেখো 2024-এ 46,617টি ভ্যাকেন্সির মধ্যে পশ্চিমবঙ্গে টোটাল ছিল 5,615, এবং 2025-এ 53,690-এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 7,227, মানে 1,612টি ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে 2024-এর তুলনায়, ঠিক আছে। তো অতি অবশ্যই কিন্তু এবছর কাট আপের ওপর অনেকটা প্রভাব পড়বে, যেহেতু এবছরের ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে।
তো দেখো এবার যদি তোমাদেরকে আমি কম্পিটিশান দেখাই যে 2025-এর কম্পিটিশানটা ঠিক কতটা আছে। তো এখানে দেখতে পাচ্ছ 2018-র ক্ষেত্রে দেখো টোটাল ফর্ম কতজন অ্যাপ্লাই করেছিল, 52,20,335 জন। তোমাদের সিবিটি এক্সাম দিয়েছিল 30,41,284 জন, মানে অ্যাভারেজ কিন্তু দাঁড়িয়েছে কত 58%। যেখানে ভ্যাকেন্সি ছিল তোমাদের 60,210টি, মানে প্রতিটি ভ্যাকেন্সির ক্ষেত্রে মানে একটি ভ্যাকেন্সির ক্ষেত্রে কিন্তু 51 জন স্টুডেন্ট কম্পিটিশানে ছিল 2018-তে। 2021-এর ক্ষেত্রে দেখো 71 লক্ষ প্লাস স্টুডেন্ট অ্যাপ্লাই করে, এক্সাম দিয়েছিল 39 লক্ষ প্লাস স্টুডেন্ট, অ্যাভারেজ হচ্ছে 55, মানে আগের বছরের তুলনায় কমেছে। যেখানে তোমাদের ভ্যাকেন্সি ছিল 25,271, মানে পার ভ্যাকেন্সি কিন্তু 119 জন কম্পিটিশানে ছিল, মানে খুব বেশি কম্পিটিশান ছিল, কেননা তোমাদের ভ্যাকেন্সি খুব কম ছিল 2021-এ। 2022-এর ক্ষেত্রে দেখো 54 লক্ষ প্লাস স্টুডেন্ট অ্যাপ্লাই করে, 35 লক্ষ প্লাস স্টুডেন্ট এক্সাম দেয়, অ্যাভারেজ 65%, ভ্যাকেন্সি ছিল তোমাদের 50,187, পার ভ্যাকেন্সি কিন্তু 60 জন স্টুডেন্ট কম্পিটিশানে ছিল, লড়াই করেছিল, ঠিক আছে। এবার 2023-24-এ যে তোমাদের রিক্রুটমেন্ট হলো সেখানে কিন্তু 47 লক্ষ প্লাস স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, যেখানে শুধুমাত্র 30 লক্ষ প্লাস স্টুডেন্ট তোমাদের হচ্ছে সিবিটি এক্সাম দেয়, যা অ্যাভারেজ দাঁড়িয়েছিল 65%, মানে এখানে তোমাদের ভ্যাকেন্সি ছিল 46,617টি, যার তুমি মানে পার ভ্যাকেন্সি যে কম্পিটিশন ছিল সেটা কিন্তু ছিল 64 জন, ঠিক আছে। তো যারা 2024-এর এক্সামটা দিয়েছো তোমরা অতি অবশ্যই এখানে কম্পিটিশনটা দেখে রাখো, এবং যারা ফিজিক্যালে পাস করেছো তোমরা এখানে দেখে রাখো যে কম্পিটিশনটা 2025-এর কতটা কম। দেখো 2025-এর ক্ষেত্রে 54 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু ফর্ম অ্যাপ্লাই করে, যার মধ্যে 25 লক্ষ প্লাস স্টুডেন্ট হচ্ছে অ্যাপ্লাই মানে সিবিটি এক্সাম দেয়। দেখো পার্সেন্টেজ কত, 45%, আগের বছরের তুলনায় এই বছরের পার্সেন্টেজ কত কম। এবং ভ্যাকেন্সি দেখো এখানে 53,690, এবং ভ্যাকেন্সি কিন্তু আগের যতগুলি এক্সাম হয়েছে তার থেকে কিন্তু অনেক বেশি রয়েছে, ঠিক আছে, মানে 2024-এর তুলনায় প্রায় 7,000 ভ্যাকেন্সি বেশি রয়েছে, যা পার ভ্যাকেন্সির জন্য কতজন লড়াই করছে, 46 জন। তো এখানে দেখে রাখো যে কম্পিটিশান কতটা কম রয়েছে 2025-এ, ঠিক আছে, 51 জন, 119 জন, 60 জন, 64 জন, এবং 2025-এ শুধুমাত্র 46 জন। তো অতি অবশ্যই ফিজিক্যালে কিন্তু অনেক স্টুডেন্ট চান্স পাবে, ঠিক আছে। যাদের স্কোর আমি বারবার বলছি 50+ রয়েছে, তোমরা অতি অবশ্যই কিন্তু ফিজিক্যালের জন্য প্রিপারেশন করো, ঠিক আছে। তো দেখো এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখে নেবো সেটি হচ্ছে ফিজিক্যাল টাইপ কিছু দেখে নিই 2025-এ কীরকম হতে পারে। এটি পুরোপুরি 2024-এর ডেটার উপর বেস করে আমি তোমাদের সামনে তুলে ধরেছি, ঠিক আছে। তো দেখো প্রতিটি ভ্যাকেন্সির জন্য কিন্তু এসএসসি 8 জন ক্যান্ডিডেটকে তোমাদের হচ্ছে ফিজিক্যালের জন্য ডাকে। তো এই বছর আমরা জানি কত 50,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, তো ইনটু যদি 8 করি তাহলে কিন্তু 4 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু এবছর ফিজিক্যালে চান্স পাবে, ঠিক আছে। এবং তোমাদের ফিজিক্যালে দেখো প্রথমে কী হয়, প্রথমে তোমাদের কিন্তু হাইট মাপবে, তারপর ওয়েট মাপবে, এবং তারপরে তোমাদের চেস্ট মাপবে। যারা এটি কোয়ালিফাই করবে তারা রানিংয়ের জন্য হচ্ছে প্রস্তুত, তাদেরকে রানিং ট্র্যাকে নিয়ে যাওয়া হবে, এবং তাদেরকে কিন্তু রানিং করানো হবে 5 কিলোমিটার, যেখানে 24 মিনিট সময়, ঠিক আছে। এটি মেলের ক্ষেত্রে, এবং ফিমেলের ক্ষেত্রে তোমাদের আলাদা রয়েছে। ডকুমেন্ট দেখো যখন তোমরা রানিং কোয়ালিফাই করে নেবে, তারপর যারা যারা রানিং পাস করবে তাদের হচ্ছে ডকুমেন্ট চেক করবে, এবং ডকুমেন্ট যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপর তোমাদের হচ্ছে মেডিকেল টেস্ট করবে, ঠিক আছে। তো মেডিকেল টেস্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদের পুরোপুরি ফিজিক্যাল কমপ্লিট, ঠিক আছে। এখানে দেখো আমি আরও দুটি পয়েন্টস লিখেছি, এগুলি কি, একটি হচ্ছে RFID চিপ, মানে এটি হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান। যেহেতু 2024-এর যে ফিজিক্যাল সেটি কিন্তু হয়েছিল মানে প্র্যাকটিক্যাল হয়েছিল, মানে সেখানে কোনো ডিজিটাল কোনো সামান ব্যবহার করা হয়নি, কিন্তু 2025-এর যে ফিজিক্যাল হবে সেটি কিন্তু ডিজিটাল হওয়ার সম্ভাবনা রয়েছে, এক্সপেক্টেড রয়েছে যে এবছরের যে ফিজিক্যাল সেটি ডিজিটালি হতে পারে, মানে যেখানে তোমাদের হাইট ওয়েট চেস্ট কিন্তু ডিজিটালি মাপবে, এবং তোমাদের রানিংয়ের ক্ষেত্রে হচ্ছে RFID চিপ ইউজ করবে, যেখানে তোমাদের হচ্ছে তুমি 5 কিলোমিটার রানিং করছো তো কত মিনিটের মধ্যে সেটা কিন্তু তোমাদেরকে এখানে তুলে ধরবে। এখানে দেখো RFIDর চিপের একটি আমি বেসিক ধারণা তোমাদের দিই। দেখো এটি ধরে নাও একটি গ্রাউন্ড, যেখান থেকে তুমি এখান থেকে শুরু করছো, এদিক থেকে এদিকে তুমি দেখো 5 কিলোমিটার পূরণ করলে 24 মিনিটের মধ্যে। তাহলে কি হলো যে যারা 24 মিনিটের মধ্যেই কিন্তু তোমরা রানিং কোয়ালিফাই করবে তারা কোয়ালিফাইড হয়ে যাবে, কিন্তু যারা 24 মিনিট 0.1 সেকেন্ডও যদি লেট করো তারা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য RFIDর ফলে কিন্তু অনেক স্টুডেন্ট ফেল করবে এবছর, কেননা লাস্ট সময়ে কিন্তু দেখা যায় যে অনেক স্টুডেন্ট ফেল করে। 2024-এর ক্ষেত্রে দেখা গেছে কি যে 2024-এর ক্ষেত্রে কিন্তু 24 মিনিট হওয়ার পরেও 5 সেকেন্ড 10 সেকেন্ড পর্যন্ত ছাড় দিয়েছিল, যার জন্য অনেক ক্যান্ডিডেট কিন্তু পাস করেছিল। কিন্তু 2025-এ ডিজিটালি হওয়ার জন্য কিন্তু এই চান্স থাকবে না, যার জন্য কিন্তু তোমাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে ফিজিক্যালের জন্য, নাহলে কিন্তু তুমি ফেল করে যাবে, ঠিক আছে। এবার দেখো ফিজিক্যাল কাট অফ কত যেতে পারে। দেখো ভ্যাকেন্সি এবং তোমাদের ক্যান্ডিডেটের উপর বেস করে এবছর যে ভ্যাকেন্সির কাট অফ সেটা কিন্তু 2024-এর তুলনায় -8 to 10 কিন্তু এবছর কাট অফ কমবে, এটা কিন্তু এক্সপেক্টেড করা যায়। কেননা 2025-এ তোমরা দেখছো যে ভ্যাকেন্সি এবং অনেক বেশি রয়েছে,
ঠিক আছে, এবং তোমাদের ক্যান্ডিডেট কম রয়েছে। তো তোমাদেরকে আমি এখনই দেখে দিচ্ছি যে 5টি কী গুরুত্বপূর্ণ কারণ এই বছরের ভ্যাকেন্সি মানে তোমাদের ফিজিক্যাল কাট অফ কমার। ঠিক আছে, মানে কাট অফ কেন কমবে তার গুরুত্বপূর্ণ 5টি কারণ তোমাদের সামনে এখন আমি তুলে ধরছি। তো দেখো গুরুত্বপূর্ণ কি 5টি কারণ রয়েছে যার জন্য এবছর কাট অফটি কমবে সেটা তোমাদের সামনে তুলে ধরি। দেখো প্রথমে যে পয়েন্টটি রয়েছে এখানে দেখো ক্যান্ডিডেট উপস্থিতি 45%। এর মানে কি দেখো 100% স্টুডেন্ট মানে এবছর প্রায় কত তোমাদের কতজন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল, প্রায় 50 লক্ষ প্লাস স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল, কিন্তু 45% এর মধ্যে 45% মানে শুধুমাত্র 25 লক্ষ স্টুডেন্ট হচ্ছে তোমাদের সিবিটি এক্সাম দেয়, বাকি যে 65% তারা কিন্তু সিবিটি এক্সাম দেয়নি। ঠিক আছে, তো মানে তুমি এখানে 25 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু সিবিটি এক্সাম এবছর দেয়নি। তো এখান থেকেই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে 2024-এ যেখানে ছিল 30 লক্ষ স্টুডেন্ট যারা সিবিটি এক্সাম পাস করে, 2025-এ কত রয়েছে 25 লক্ষ স্টুডেন্ট, মানে প্রায় 5 লক্ষ স্টুডেন্ট কিন্তু এবছর কম্পিটিশানে কম রয়েছে। তো যেহেতু কম্পিটিশানে স্টুডেন্ট কম সেজন্য কিন্তু কাট অফ কমার চান্সটা অনেকটা রয়েছে। তো দেখো এরপরে যদি আমরা দ্বিতীয় কারণটা দেখে নিই, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি বৃদ্ধি। যেখানে দেখো 39,481 থেকে 53,690টি ভ্যাকেন্সি হয়েছে, যেখানে 14,209টি কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি এবছর তোমাদের বেশি রয়েছে এবং ক্যান্ডিডেট কম রয়েছে। তো এখান থেকেই কিন্তু চান্স রয়েছে তোমাদের হচ্ছে কাট অফ কমার। ঠিক আছে, তো ভ্যাকেন্সি যেহেতু আরও কিন্তু ইনক্রিজ হওয়ার একটা চান্স রয়েছে, তো সেটা আমরা 2 থেকে 3 দিনের মধ্যে বুঝতে পারবো যে এটি অফিসিয়ালি হবে কি না। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো তোমাদের 3 নম্বর যেটি কারণ সেটা হচ্ছে এক্সাম লেভেল। তো দেখো 2024-এর যে কোশ্চেন ছিল সেটা কিন্তু নর্মাল টু মডারেট লেভেলের কোশ্চেন ছিল। ঠিক আছে, এবং 2025-এর যে কোশ্চেন সেটা কিন্তু মডারেট টু হাই লেভেলের কোশ্চেন ছিল। তো এর জন্য কিন্তু অনেক স্টুডেন্টের যে এবছরের যে মার্কস সেটা কিন্তু কমে গেছে, এবং মার্কস কমার ফলেই কিন্তু এবছর তোমাদের যে কাট অফ সেটাও কিন্তু কমবে। ঠিক আছে, দেখো এরপরের যে চতুর্থ কারণ সেটি তোমাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে কি 2024 এবং 2025-এর অ্যাভারেজ স্কোর ডাউন। দেখো যেটা তোমাদেরকে বললাম যে ক্যান্ডিডেট 2024-এ যে এক্সাম দিয়েছিল সে কিন্তু 140 নম্বর পেয়েছিল 2024-এর কোশ্চেন লেভেল যেহেতু নর্মাল টু মডারেট হয়েছিল, কিন্তু 2025-এর ক্ষেত্রে সেই স্টুডেন্ট কিন্তু 115 নম্বর পেয়ে পাস করে। কেননা 2025-এর কোশ্চেন মডারেট টু হাই লেভেলের থাকে, মানে আগের বছরের তুলনায় এবছর কোশ্চেন কিন্তু অনেকটা হাই গেছে, যার জন্য অ্যাভারেজ স্কোর কিন্তু অনেকটা ডাউন রয়েছে। তো যদি অ্যাভারেজ স্কোর ডাউন থাকে তাহলে অতি অবশ্যই তোমাদের ফিজিক্যাল কাট অফও কমবে। ঠিক আছে, এটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ কারণ। দেখো এরপরে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ কারণ সেটি হচ্ছে নর্মালাইজেশন নাম্বার। ঠিক আছে, তো দেখো এখানে আমি 2022-এর ক্ষেত্রে যেটা ডেটা নিয়েছি, দেখো 2022-এর ক্ষেত্রে কিন্তু 14 নম্বর পর্যন্ত নর্মালাইজেশন দিয়েছিল, 2023-24-এর এক্সামে 25 নম্বর পর্যন্ত নর্মালাইজেশন দিয়েছিল, এবং 2025-এর ক্ষেত্রে যেটা এক্সপেক্টেড, যেহেতু 2024-এর তুলনায় 2025-এর কোশ্চেন অনেকটা হাই গেছে, সেই জন্য কিন্তু 15 থেকে 25 নাম্বার প্লাস কিন্তু এবছর নর্মালাইজেশন থাকতে পারে বিভিন্ন শিফট ওয়াইজ। তো দেখো এখানে শিফট ওয়াইজ যদি তোমাদের বলি যে কোন শিফটে কত নম্বর দিতে পারে, তো দেখো যেগুলি হার্ড শিফট সেগুলিতে কিন্তু প্রায় 20 থেকে 25 নম্বর প্লাস কিন্তু নর্মালাইজেশন এবছর দিতে পারে, এবং মডারেট শিফট যেগুলি ছিল সেগুলি কিন্তু 15 থেকে 20 নম্বর প্লাস কিন্তু দিতে পারে। নর্মাল শিফটের ক্ষেত্রে কিন্তু 8 থেকে 15 নম্বর তোমাদের হচ্ছে নর্মালাইজেশন স্কোর দিতে পারে এসএসসি। ঠিক আছে, এবং যারা তোমরা জানো না যে কোনটি হার্ড শিফট এবং কোনটি মডারেট শিফট নর্মাল শিফট, এ নিয়ে কিন্তু চ্যানেলে আগে থেকেই ভিডিও আপলোডেড রয়েছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, কোনগুলি হার্ড শিফট এবং তুমি যে এক্সাম দিয়েছিল সেই শিফটটি হার্ডের মধ্যে পড়ে কিনা। ঠিক আছে, তো এটি হয়ে গেল আমাদের নর্মালাইজেশন স্কোর। তো দেখো এই হচ্ছে গুরুত্বপূর্ণ 5টি কারণ। ঠিক আছে, যার ফলে কিন্তু এবছর কাট অফটা কমার চান্স অনেকটা রয়েছে। তো দেখো এবার তোমাদের সামনে আমি আলোচনা করছি যে রেজাল্ট এবং ফিজিক্যাল ডেট, যেটা তোমাদের অনেকে কনফিউশনে রয়েছে যে রেজাল্ট এবং ফিজিক্যাল কবে হতে পারে। তো দেখো এখানে আমরা 2021 থেকে 2025 পর্যন্ত ডেটার উপর বেস করে যদি দেখি, তো দেখো 2021-এর ক্ষেত্রে 16 নভেম্বর থেকে 15ই ডিসেম্বর এক্সাম হয়েছিল 2021-এ, যেখানে রেজাল্ট পাবলিশ করেছিল 25শে মার্চ 2022, মানে 3 মাস পর কিন্তু রেজাল্ট জারি করে। এবং 2022-এর ক্ষেত্রে যদি দেখি 10 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি এক্সাম চলে 2023-এর, এবং রেজাল্ট দিয়েছিল 8ই এপ্রিল, মানে এখানে 2 মাসের কিন্তু সময় নিয়েছিল। 2023-24-এর ক্ষেত্রে দেখো 20 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ এক্সাম চলে, যেখানে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছিল 10ই জুলাই 2024, মানে 3 মাস সময় নেয়। তো দেখতে পাচ্ছ প্রতি ক্ষেত্রে কিন্তু 3 মাস 2 মাস 3 মাস সময় নিচ্ছে এক্সামের পর রেজাল্ট পাবলিশ করতে। তো 2025-এ আমরা কি জানি 4ই ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি এক্সাম হয়। তো যে রেজাল্ট সেটা আশা করি 3 মাস পরে দেবে। তো তোমরা জানো ফেব্রুয়ারি মাস তো ছেড়ে দাও, ফেব্রুয়ারি মাস যেহেতু শেষের দিকে এক্সাম শেষ হয়, তো এখানে তুমি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের দিকে কিন্তু তোমাদের হচ্ছে রেজাল্ট অবশ্যই এসএসসি জারি করবে।
মে মাসের দেখো মে মাসের লাস্ট উইকের দিকে কিন্তু তোমাদের অতি অবশ্যই এসএসসির রেজাল্ট জারি করতে পারে, মে জুন জুলাই, ঠিক আছে, মে মাস মানে মে জুনের মধ্যেই কিন্তু তোমাদের অতি অবশ্যই রেজাল্ট জারি করবে, ঠিক আছে। তো এটি হয়ে গেল রেজাল্ট নিয়ে। এবার হচ্ছে ফিজিক্যালি, দেখো ফিজিক্যাল কিন্তু ঠিক একই 1.5 থেকে 2 মাস পর কিন্তু ফিজিক্যাল তোমাদের হচ্ছে কন্ডাক্ট করাবে এসএসসি। তো যদি তোমাদের মে মাসে যদি রেজাল্ট দেয় তাহলে তোমরা ধরে রাখতে পারো মে জুন জুলাই মাসে তোমাদের হচ্ছে ফিজিক্যাল জন্য ডাকবে, এবং মে মাসে যদি রেজাল্ট না দিয়ে জুন মাসে দেয় তাহলে কিন্তু জুলাই মাসে তোমাদের রেজাল্ট অতি অবশ্যই ডাকবে। সেজন্য তোমরা একটা টার্গেট করে তোমরা এখন থেকে ফিজিক্যালের জন্য প্রিপারেশন নাও। তোমরা জুন মাসেই শেষের দিকে তোমাদের ফিজিক্যাল হবে, এটা টার্গেট নিয়ে অতি অবশ্যই এখন থেকে ফিজিক্যালের জন্য প্রিপারেশনটা ভালো করে করো, ঠিক আছে। কেননা রেজাল্টের পর দেখবে যে হঠাৎ নোটিশ দিয়ে দিল যে ফিজিক্যাল 1 মাসের মধ্যে, তখন কিন্তু তুমি ফিজিক্যালের জন্য চান্স পাবে না। তো অতি অবশ্যই ফিজিক্যালের জন্য তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, যেহেতু এবছর ফিজিক্যালটা ডিজিটালি হওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে। তো দেখো এবার আমি তোমাদের সামনে তুলে ধরছি এখানে যে ফিজিক্যাল কাট অফ কত যেতে পারে 2025-এ। তো এখানে দেখো এটি যে চার্ট দেখতে পাচ্ছ এটি কিন্তু 2024-এর অফিসিয়াল তোমাদের হচ্ছে ফিজিক্যাল কাট অফ। এটি হচ্ছে মেল ক্যান্ডিডেট জন্য, এটি হচ্ছে পুরোপুরি পশ্চিমবঙ্গের তোমাদের হচ্ছে কাট অফ, যেখানে বিভিন্ন এরিয়া ওয়াইজ এবং এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে কাট অফ দেওয়া রয়েছে তোমাদের কত গেছিলো 2024-এ। তো আমি তোমাদের আগে বললাম যে এবছরের যে কাট অফ সেটা কিন্তু -8 থেকে -10 পর্যন্ত কমতে পারে। তো দেখে নেই যে কোন ক্ষেত্রে কত কাট অফ কিন্তু এবছর যেতে পারে। তো দেখো প্রথমে যদি আমরা এখানে দেখে নেই, দেখো ওয়েস্ট বেঙ্গল বর্ডার এরিয়া প্রথমে দেখে নেব। ইএসএম ক্যাটাগরি কত গিয়েছিল 33, তো এবছর কিন্তু এখানে তোমাদের এক্সপেক্টেড যেটা সেটা কিন্তু 24+ কিন্তু এখানে যেতে পারে। বর্ডার এরিয়া ইডব্লিউএস কত গেছিল 40, তো এই বছর কিন্তু এখানে 32+ কাট অফ যেতে পারে। বর্ডার এরিয়া দেখো ওবিসি কত গেছে 72, তো এই বছর কিন্তু এখানে তোমাদের এক্সপেক্টেড যেটা হচ্ছে 64 কিন্তু তোমাদের হচ্ছে কাট অফ যেতে পারে। এবং বর্ডার এরিয়া যদি এসসি দেখি কত গেছে দেখো 79, তো এবছর এখানকার যে কাট অফ সেটা কিন্তু তোমাদের 60 এক্সপেক্টেড যেটা তোমরা ধরে নিতে পারো যে 60 তোমাদের হচ্ছে 9+, ঠিক আছে, 69+ কিন্তু কাট অফ যেতে পারে। বর্ডার এরিয়া যদি এসটি যারা রয়েছে দেখো কত গেছে 76, তো এবছর কিন্তু এখানকার যে কাট অফ সেটা কিন্তু তোমরা এক্সপেক্টেড ধরে রাখতে পারো যে 68+ কিন্তু এবছর কাট অফ যেতে পারে, ঠিক আছে। এবং বর্ডার এরিয়া যদি ইউআর দেখি কত গেছে 81, তো এবছর এখানকার কাট অফ যত যেতে পারে সেটা কিন্তু হচ্ছে 72+ কিন্তু এখানে কাট অফ যেতে পারে, ঠিক আছে। তো এটি হয়ে গেল বর্ডার এরিয়া মেল ক্যান্ডিডেট বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কাট অফ। এরপরে আমরা দেখে নেব জেনারেল এরিয়াতে কত কাট অফ যেতে পারে। তো দেখো জেনারেল এরিয়া ইএসএম কাট অফ ক্ষেত্রে তোমাদের কত গেছিলো 35, তো এখানে কিন্তু তোমাদের 25+ কাট অফ কিন্তু যেতে পারে। জেনারেল এরিয়া ইডব্লিউএস কত গেছিলো 69, তো এখানে কিন্তু তোমাদের এক্সপেক্টেড কিন্তু 60+ কিন্তু কাট অফ যেতে পারে। জেনারেল এরিয়া ওবিসি দেখো কত গেছিলো 89, এবছর কিন্তু এখানে তোমাদের 80+ কাট অফ যেতে পারে। জেনারেল এরিয়া এসসি কত গেছিলো 82, তো এখানে কিন্তু এক্সপেক্টেড যেটা সেটা কিন্তু 73+ কাট অফ এবছর যেতে পারে। জেনারেল এরিয়াতে এসটি কত গেছে দেখো 85, তো এবছর যে এখানে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে তোমাদের কিন্তু 77+ কিন্তু কাট অফ যেতে পারে। এরপরে দেখো জেনারেল এরিয়া ইউআর কত গেছে 95, এবছর কিন্তু এখানে যে কাট অফ সেটা কিন্তু তোমাদের 88+ কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে। তো এটি হয়ে গেল জেনারেল এরিয়া। এরপর আমরা দেখে নেব নকশাল এরিয়াতে কত কাট অফ যেতে পারে। তো দেখো ইডব্লিউএসের ক্ষেত্রে কত গিয়েছিল 42, তো এবছর কিন্তু এখানে তোমাদের এক্সপেক্টেড যেটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে 35+ কিন্তু কাট অফ এখানে যেতে পারে। নকশাল এরিয়া ওবিসি দেখো কত গেছে 83, তো এবছর কিন্তু এখানে যে কাট অফ সেটা কিন্তু তোমাদের 76+ কিন্তু কাট অফ তোমাদের যেতে পারে। নকশাল এরিয়া এসসি দেখো কত গেছিলো 66, তো এবছর কিন্তু এখানে কাট অফ তুমি এক্সপেক্টেড ধরে রাখতে পারো যে 59+ কিন্তু কাট অফ এখানে যেতে পারে। নকশাল এরিয়া এসটি দেখো কত গেছিলো 85, তো এখানে কিন্তু তোমাদের এক্সপেক্টেড কিন্তু 77+ কিন্তু কাট অফ যেতে পারে। এবং নকশাল এরিয়া ইউআরের ক্ষেত্রে কত গেছিলো 87, তো এবছর কিন্তু এখানে তোমাদের 79+ কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে। তো এটি হয়ে গেল আমাদের মেল ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কত যেতে পারে, ঠিক আছে। এরপরে আমরা দেখে নেব ফিমেল কাট অফ কত যাবে, ঠিক আছে। তো দেখো এটি হচ্ছে 2024-এর ফিজিক্যাল অফিসিয়াল কাট অফ ফিমেল, ঠিক আছে। তো 2025-এ কত যেতে পারে সেটা দেখে নিই। এখানেও তোমরা -8 to -10 কিন্তু এবছর কাট অফ কমতে পারে, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমে ওয়েস্ট বেঙ্গল বর্ডার এরিয়াতে ইএসএম ক্যাটাগরি কত গেছিলো দেখো 82 গেছিলো, তো এখানে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে। দেখো এখানে কিন্তু এক্সপেক্টেড কাট অফ যদি দেখি তাহলে কিন্তু এখানে তোমাদের 75+ কিন্তু কাট অফ এখানে তোমাদের যেতে পারে, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখে নিই এখানে দেখো বর্ডার এরিয়াতে
ইডাব্লিউএস কাট অফ কত যে গেছিলো, তো দেখো কত গেছিলো, 40 গেছিলো। তো এবছর কিন্তু এখানে তোমাদের 31+ কিন্তু কাট অফ যেতে পারে। বর্ডার এরিয়া ওবিসি কত গেছিলো দেখো 77, তো এখানে কিন্তু তোমাদের 70+ কাট অফ যেতে পারে। বর্ডার এরিয়া এসসিতে দেখো কত গেছিলো 81, তো এখানে তোমাদের যে কাট অফ সেটা কিন্তু তোমাদের 72+ যেতে পারে। বর্ডার এরিয়া দেখো এসটি কত গেছিলো 85, তো এবছর কিন্তু এখানে তোমাদের 77+ কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে। এরপরে দেখো বর্ডার এরিয়া আমরা যদি ইউআর ক্যাটাগরি দেখি তো কত গেছিলো দেখো 84, তো এবছর কিন্তু তোমাদের 76+ কিন্তু এখানে কাট অফ যেতে পারে। তো এটি হয়ে গেল বর্ডার এরিয়া। এরপরে আমরা দেখে নেব তোমাদের হচ্ছে জেনারেল এরিয়া ফিমেল কত কাট অফ যেতে পারে। দেখো জেনারেল এরিয়াতে ইডাব্লিউএস কত গেছিলো 72, তো এবছর কিন্তু এখানে তোমাদের 64+ কাট অফ কিন্তু যেতে পারে, ঠিক আছে। জেনারেল এরিয়া ওবিসি দেখো কত গেছে 89, এবছর কিন্তু এখানে তোমাদের যে কাট অফ সেটা কিন্তু 81+ কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে। জেনারেল এরিয়া এসসি দেখো কত গেছে 87, তো এখানে কিন্তু তোমাদের 79+ কাট অফ এবছর যেতে পারে। এবং জেনারেল এরিয়া যদি এসটি দেখি তো দেখো 90 গেছিলো, এখানে কিন্তু তোমাদের 81+ কাট অফ কিন্তু এবছর যেতে পারে। এবং জেনারেল এরিয়া যদি ইউআর দেখি তো দেখো কত গেছে 96, তো এবছর কিন্তু এখানে তোমাদের 88+ কিন্তু কাট অফ যেতে পারে। তো এটি হয়ে গেল জেনারেল এরিয়া। এরপরে আমরা দেখে দেবো নকশাল এরিয়াতে কত কাট অফ যেতে পারে। তো দেখো নকশাল এরিয়া এসসি গেছিলো 57, তো এবছর কিন্তু তোমাদের 50+ কাট অফ এখানে যেতে পারে। এবং নকশাল এরিয়া ইউআর কত গেছে দেখো 72, তো এখানে কিন্তু তোমাদের এক্সপেক্টেড কিন্তু যেটা সেটাই হচ্ছে তোমাদের ধরে নিতে পারো যে 64+ কিন্তু এখানে তোমাদের কাট অফ যেতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। এবং তোমাদের বন্ধুবান্ধবীকে শেয়ার করে দিও, তারা যেন কোনো কনফিউশনে না থাকে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালো করে করছো এবং ফিজিক্যালের জন্য প্রস্তুতি তোমরা অবশ্যই এখন থেকে শুরু করে দাও।